ভারতের একটি রাজ্যের সমান একটি দেশ, ভারতের সাহায্যে দয়ায় বেঁচে থাকা একটি দেশ, চারিদিকে ভারত দিয়ে ঘেরা একটি দেশ। তারা এত সাহস পাচ্ছে কোথা থেকে? ঠিক ধরেছেন, যে দেশটির কথা আমি বলছি তার নাম বাংলাদেশ। আপনারা জানেন যে বর্তমানে এই বাংলাদেশ পরিবর্তিত হয়েছে, আর পরিবর্তিত হয়ে এই বাংলাদেশ এখন ভারত বিরোধী। একাধিকবার একাধিক ঘটনায় সে তথ্য আমাদের সামনে এসেছে। আবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। ক্যালেন্ডার বলছে এই ডিসেম্বরেই জন্মগ্রহণ করেছিল ওই বাংলাদেশ। 1971 সালে 13 দিনের যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তার শেষের পর এই 16ই ডিসেম্বর ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করেছিল ওই পাকিস্তানের সেনা। আর তারপরেই জন্মগ্রহণ করেছিল বাংলাদেশ নামক নতুন দেশটি। আর সেই দেশটির আজ এত আস্ফালন কেন? তারা ভারতকে হুমকি দিচ্ছে, ভারতের 7 সিস্টারকে আলাদা করে দেবার হুমকি দিচ্ছে। কাদের ভরসায় বাংলাদেশের এই ফাঁকা আওয়াজ? বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মাথায় ব্যারাম, নাকি মৌলবাদীদের মগজ ধোলাই? পাকিস্তানের ইন্ধন নাকি পিপিলিকার পাখা জন্মেছে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। 16ই ডিসেম্বর এই দিনটি ভারত এবং বাংলাদেশ দুটি দেশের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ 1971 সালে এই দিনেই ঢাকার কেন্দ্রস্থলে রেসকোর্স ময়দানে ভারতের লেফটেন্যান্ট জেনারেল তথা 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধকালে পূর্বাঞ্চলীয় কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ জগজিৎ সিং আরোরার কাছে আত্মসমর্পণ করেন পাকিস্তানের জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি। আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিবাহিনীর উপসর্বাধিনায়ক এবং ডেপুটি চিফ অব স্টাফ গ্রুপ ক্যাপ্টেন ওই আব্দুল করিম খোন্দকার উপস্থিত ছিলেন। এরপরেই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের জন্ম হয়। এরপর থেকেই দুই দেশ এই দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করে আসছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভারত না থাকলে যে বাংলাদেশ কোনোদিনই ওই যুদ্ধে জিততে পারত না, ভারতের জন্যই যে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে, এদিন ফের একবার তা স্বীকার করে নিয়েছেন ওই বাংলাদেশ থেকে আগত 71-এর যোদ্ধারা। The first part of my congratulations, or rather my respect and thanks, should be to the people of all the people of India. Without their support, no government would have done anything for us. It was the people of this country who shouted for it, who asked for it, and Mrs. Gandhi was clever enough to understand what is to be done, and she has done it. তবে সত্য স্বীকার করলেও বর্তমানে ভারত বাংলাদেশ দুই দেশের সম্পর্কের অবনতির বিষয়টিও প্রকাশ পেয়েছে ওই বাংলাদেশের 71-এর যোদ্ধাদের মুখ থেকে। সম্পর্কের অবনতির জন্য ভারতের দিকেই আবার আঙুল তুলেছেন তারা। গত 2 বছর টানাপোড়েন আমাদের দুই দেশের সাথে, কোনো সময় চিন্তা করেছেন কেন হলো এটা? You got to ask yourself. You see, এক হাতে তালি বাজে না. With one hand it doesn't make a sound. It takes both the hands. সত্যি তো, এক হাতে কি আর তালি বাজে? তালি তো দুটো হাতেই বাজে। আর এক্ষেত্রে দুটো হাতই কিন্তু ওই বাংলাদেশের। সে কথা বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা কি ভুলে গেলেন? বুঝলাম না। দেখুন, 2024 সালে বাংলাদেশের অস্থির সময়ে তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, এমনকি কোনো মন্তব্যও করেনি। হাসিনা দেশ ত্যাগের পর যে পরিস্থিতি বাংলাদেশের তৈরি হয়েছিল তার বিরুদ্ধে ভারত চাইলেই অ্যাকশন নিতে পারত, কিন্তু কোনো অ্যাকশন গ্রহণ করেনি। হাসিনা ভারতে এসেছেন, ভারতের কাছে আশ্রয় চেয়েছেন। মানবিকতার জায়গা থেকে যে একটি সভ্য দেশ যা করে, ভারতও তাই করেছে। আর ভারত বাংলাদেশ এই দুই দেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, আর সেই চুক্তি মেনেই ভারত সমস্ত ব্যবস্থা নিয়েছে। অন্যদিকে বাংলাদেশ কি করেছে তা একবার খেয়াল করুন। হাসিনা বিরোধী আন্দোলনে বাংলাদেশে ক্রমাগত ভারত বিরোধী স্লোগান দিতে শোনা গেছে ওই বাংলাদেশিদের একাংশকে। কেউ তো কলকাতা দখল করার কথা বলেছেন, আবার কেউ বাংলা, বিহার, ওড়িশা দখলের কথা বলেছেন। এমনকি ওই অন্তর্বর্তী সরকার গঠনের পরেও ভারত বিদ্বেষ অব্যাহত থেকে গেছে ওই বাংলাদেশে।
আর এবার সমস্ত সীমা অতিক্রম করেছে বাংলাদেশের সদ্য জন্ম নেওয়া রাজনৈতিক শিশুরা। বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি বা ওই এনসিপির আহ্বায়ক তথা ইউনূস সরকারের প্রাক্তন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেছেন, ভারতের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল। নাহিদের এই মন্তব্য নাবালকের মন্তব্য বলে হাসবো নাকি মৌলবাদীদের ফাঁকা আওয়াজ বলে উড়িয়ে দেব বুঝতে পারছি না। কারণ নাহিদের এই বক্তব্য কতটা অযৌক্তিক আর অবাস্তব তা আমার বলার দরকার পড়ে না। কি বলছেন বাংলাদেশের নাবালক থুরি নাহিদ ইসলাম, শুনুন। ভারত যদি মনে করে বাংলাদেশকে 5ই আগস্টের পরেও আগের মতোই তারা রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করবে, নির্বাচনে কারসাজি করবে, ভারতের সেই ভাবনা ভুল। ভারতের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা বাংলাদেশের উপর নির্ভরশীল। শুধু এই নাহিদ ইসলাম নয়, এই সদ্যজাত রাজনৈতিক দলের আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ তিনি কি বলেছেন জানেন? হাসনাত আবার ভারতের 7 সিস্টার মানে নর্থ ইস্টে থাকা ভারতের 7 রাজ্যকে ভারত থেকে আলাদা করার হুমকি দিচ্ছেন। গোটা বিষয়টি শুনে আপনাদের যদি ওই মিলিন্ডোরে বসবাসকারীদের চাঁদ ধরার কথা মনে পড়ে যায় তাহলে আমার কিছু করার নেই। শুনুন কি বলছেন ওই হাসনাত আব্দুল্লাহ। মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ এই নাহিদ বা হাসনাতরা এমন মন্তব্য করছেন কেন? এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি। গত 12ই ডিসেম্বর বাংলাদেশের তরুণ রাজনীতিবিদ ওসমান হাদিকে গুলি করা হয় ঢাকায়। বাংলাদেশের নির্বাচন ঘোষণার ঠিক পরের দিনই ঢাকার একেবারে পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ইনকলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা 8 সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী ওই ওসমান হাদি। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় মোটর বাইকে এসে আততায়ীরা তাকে গুলি করে পালিয়ে যাচ্ছে। আর এই ঘটনার পর থেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন বাংলাদেশের সমস্ত বিপ্লবী নেতারা। হাত পা তাদের ঠক ঠক করে কাঁপা শুরু করেছে, গলা শুকিয়ে গেছে ভয়ে, আর সে কারণে কোনো প্রমাণ কোনো তথ্য ছাড়াই তারা এই ঘটনার জন্য ভারতের দিকে আঙুল তোলা শুরু করেছে। হাদির ওপর হামলার ঘটনায় ভারতের রয়ের দিকে আঙুল তুলেছেন ওই হাদির বোন মাহফুজা। পাশাপাশি আবার বাংলাদেশের তরুণ নেতাদের অভিযোগ হাদিকে গুলি করা ওই কায়সার এবং তার সহযোগী ভারতে পালিয়ে গেছে। আর এই ভিত্তিহীন অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারত বিরোধী সুর চড়াতে শুরু করেছে বাংলাদেশের ওই ছাত্র নেতারা। চেনেন কি ওই ওসমান হাদিকে আপনারা? কি তার পরিচয়? কি করেছিল ওই ওসমান হাদি? আর নিজেদের বিপ্লবী দাবি করা বাংলাদেশের তরুণ নেতারা যে অভিযোগ করছে তার প্রেক্ষিতে ভারতের অবস্থান কি? ওসমান হাদি এই নামটি শিরোনামে আসে যখন বাংলাদেশে হাসিনা বিরোধী আন্দোলন চলছে তখন থেকে। আর এই হাসিনার বিদায়ের পর একাধিক জনসভায় এই ওসমান হাদি স্লোগান তুলেছেন, দিল্লি না ঢাকা। মনে আছে সেই স্লোগান? শুধু তাই নয়, গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘন্টা আগেই এই ওসমান হাদি ভারতের একটি বিকৃত মানচিত্র পোস্ট করেছিলেন ফেসবুকে। একটি আলোচনা সভায় সেই পোস্টে ভারত থেকে পাঞ্জাব, লাদাখ এবং জম্মু কাশ্মীরকে বিচ্ছিন্ন দেখানো হয়েছিল। ভারতের পাঞ্জাব, লাদাখ এবং জম্মু কাশ্মীরকে পাকিস্তানের এলাকা হিসেবে দেখানো হয়েছিল এই মানচিত্রে। অন্যদিকে আবার পশ্চিমবঙ্গ, বিহারের অধিকাংশ এলাকা এবং ঝাড়খণ্ড, উত্তর পূর্ব ভারত এবং মায়ানমারের আরাকান প্রদেশের উপকূলীয় এলাকাটিকে বৃহত্তর বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছিল। ভাবুন, কোনো প্ররোচনা ছাড়াই ওসমানের এই কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা কি বলবেন?
বাংলাদেশের দুটি হাতের দ্বারাই যে তালি বাজানো হচ্ছে তা মানবেন কি? এক্ষেত্রে একটি হাত যদি বাংলাদেশের মৌলবাদীদের হয়, তবে অন্য হাতটি ওই বাংলাদেশের রাজনৈতিক নেতাদের নয় কি? আর এই ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ায় প্রকাশ্যে ভারত বিরোধী জঙ্গিদের আশ্রয় দেওয়ার কথা বলছেন ওই এনসিপির নেতারা। আবার এই অভিযোগও করা হচ্ছে যে হাদিকে যারা গুলি চালিয়েছে তারা নাকি ভারতে আশ্রয় নিয়েছে। কত বড় আস্পর্ধা ভাবুন। সে কারণে আবার ঢাকায় থাকা ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে গত 14ই ডিসেম্বর তলব করে বাংলাদেশের বিদেশ মন্ত্রক। একটি বিজ্ঞপ্তিতে বাংলাদেশের তরফে ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে ঢুকে পড়লে তাদের গ্রেপ্তার করে ফেরত পাঠানোর আবেদন জানানো হয়েছে। পাশাপাশি আবার শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে অন্তর্বর্তী সরকার যে উদ্বিগ্ন সে কথাও জানানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে ইউনূসের আমলে বিভিন্ন কারণে এই নিয়ে 5 বার ভারতের রাষ্ট্রদূতকে তলব করা হলো। ভারতের তরফে দ্রুত বাংলাদেশের এই অবস্থানের প্রতিউত্তর দেওয়া হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস নোটে যে দাবি করা হয়েছে তা ভারত স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ভারত কখনোই তার ভূখণ্ডকে বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের স্বার্থে পরিপন্থী কর্মকাণ্ডের জন্য ব্যবহার করতে দেয়নি। ভারত আশা করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন সহ অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে। অর্থাৎ নিজেদের নিরাপত্তার ব্যর্থতা যে বাংলাদেশ ভারতের ওপর চাপাতে চাইছে তা পরিষ্কার। আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখি। হাদির ওপর হামলা নিয়ে বাংলাদেশের ওই তরুণ নেতারা ভারতের দিকে আঙুল তুলছেন। কেউ কেউ দাবি করছেন যে এই ঘটনা নাকি ভারতের গোয়েন্দা সংস্থা ঘটিয়েছে। কিন্তু বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম প্রথম আলো কিন্তু অন্য কথা বলছে। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত ওই ফয়সাল করিম নামের ওই ব্যক্তি আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 2019 সালের 11ই মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য হয়েছিলেন ওই ফয়সাল। তার পুরো নাম ফয়সাল করিম দাউদ খান। পেশাদারদের যোগাযোগ মাধ্যম লিঙ্কডইনে ফয়সাল করিমের নামে প্রোফাইল আছে। এই অ্যাকাউন্টটি যে ফয়সালের তা ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের প্রাক্তন এক নেতা নিশ্চিত করেছেন বলে ওই প্রথম আলোর প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে কোথাও কোনোভাবেই ভারতীয় যোগাযোগের কোনো তথ্য দেওয়া হয়নি। তাহলে কেন বাংলাদেশের তরুণ নেতারা ভারতের দিকে অভিযোগ করছে? তবে কি নির্বাচন ঘোষণার পর থেকে ওই বাংলাদেশের রাজনৈতিক নেতারা এখন ভারতের ভূত দেখা শুরু করেছেন? আওয়ামী লীগকে অসাংবিধানিকভাবে নির্বাচন থেকে সরিয়ে দিয়েছে, তারপরেও তারা শান্তি পাচ্ছেন না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর একটা বড় অংশ মনে করছে ভারত মনে হয় বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করবে। আর সে কারণেই বাংলাদেশ জুড়ে ভারত বিরোধিতা এখন চরম আকার নিয়েছে। কোনো প্রমাণ এবং তথ্য বা যুক্তি ছাড়াই ভারতের বিরুদ্ধে ফাঁকা কলসির মতন হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে ওই জাতীয় নাগরিক পার্টি এবং জামাতে ইসলামী। জামাতের সাধারণ সম্পাদক গোলাম পরওয়ারের অভিযোগ, বাংলাদেশকে নাকি ভারতের করদ রাজ্য বানানোর চেষ্টা চালানো হচ্ছে। ওসমান হাদির ওপর আক্রমণ এই দেশকে গ্রাস করার পরিকল্পনার অংশ। এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। ভারত বাংলাদেশের নির্বাচনকে সুষ্ঠুভাবে হতে দেবে না। এই দেশকে ভারতীয় আধিপত্যবাদের করদ রাজ্য বানানোর চেষ্টা চলছে, তবে তা কখনো সফল হবে না বলে দাবি করছেন তিনি। আপনাদের জানিয়ে রাখি, করদ রাজ্য মানে অধীনে থাকা স্বাধীন অঞ্চল। অনেকটা ওই ব্রিটিশ আমলে যেমন ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে কিছু স্বায়ত্তশাসিত অঞ্চল ছিল, ঠিক তেমনটাই। বলে না, গল্পের গরু গাছে ওঠে। বাংলাদেশের এই জামাত এনসিপি যা বলছে বা যা ভাবছে তা অনেকটা তেমনই নয় কি? ভারত কখনোই আগ্রাসনে বিশ্বাসী ছিল না, আজও নয়।
পাকিস্তানের মতন জঙ্গি রাষ্ট্রের সঙ্গেও বারবার মৈত্রীর বার্তা দিয়ে এসেছে ভারত, কিন্তু সেই ভাবনাকে পাকিস্তান মনে করেছে দুর্বলতা, যার ফল তারা ওই অপারেশন সিঁদুরের মাধ্যমে পেয়ে গেছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন সেই বিপরীত সুর লক্ষ্য করা যাচ্ছে। কারণ 15ই ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে যে জনসভার আয়োজন করা হয়েছিল, সেখানে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে খালেদা জিয়ার দলের কোনো নেতাই সেই সভায় অংশ নেননি। উল্টে সাম্প্রতিক সময়ে জামাত এবং এনসিপির বিরুদ্ধে তোপ দেগেছে ওই বিএনপি। এমনকি জামাতের বিরুদ্ধে তোপ দেগেছেন বিএনপি নেতা তারেক রহমান। তিনি পরিষ্কার জানিয়েছেন যে যারা বলছেন অন্য রাজনৈতিক দলগুলোকে দেখেছেন, এবার আমাদের দেখুন। মানুষ তাদের 1971 সালে দেখেছে কিভাবে তারা লাখো লাখো মানুষকে হত্যা করেছে, মা বোনেদের সম্মান লুট করেছে। অর্থাৎ আজকে যে জামাতরা বাংলাদেশের ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে উঠেছে, যে জামাতদের অঙ্গুলি হেলনে ওই মোহাম্মদ ইউনুস চলছেন বলে অভিযোগ উঠছে, বিএনপির মতন দল বলছে এই জামাতরাই 1971 সালে বাংলাদেশের লাখো লাখো মানুষকে হত্যা করেছে। আবার ঢাকার এই ভারত বিরোধী সমাবেশেও অনুপস্থিত থাকছে বিএনপি নেতারা। স্বাভাবিকভাবেই বাংলাদেশের রাজনীতি এখন দুভাগে বিভক্ত হয়ে গেছে। এক পক্ষ চরম ভারত বিরোধী, আর অন্য পক্ষ অযথা ভারত বিরোধী করার বিপক্ষে। এনসিপি জামাতের পাশাপাশি ফের একবার ভারত বিরোধী মন্তব্য করেছেন একসময় ওই মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারে থাকা প্রাক্তন উপদেষ্টা মাহফুজ আলম। সরকারে থাকাকালীন এই মাহফুজ আলমী ভারতের অংশ ভাঙিয়ে বৃহত্তর বাংলাদেশ গড়ার ডাক দিয়েছিলেন, মনে পড়ে? আর এবার তার হুঁশিয়ারি, বাংলাদেশে থেকে যারা ভারত ও ভিনদেশীদের স্বার্থ রক্ষা করবে তাদের নিরাপদে থাকতে দেওয়া হবে না। তার এই মন্তব্য কি তবে ওই বিএনপির বিরুদ্ধে? আপনাদের জানিয়ে রাখি, মোহাম্মদ ইউনুসের ডান হাত হিসেবেই পরিচিত এই মাহফুজ আলম। তাকে এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলেন ইউনুস। অর্থাৎ নির্বাচন ঘোষণা হতেই বাংলাদেশ এখন দাঁত নখ বের করা শুরু করেছে জামাত সহ ক্ষমতার বাইরে থাকা একাধিক রাজনৈতিক দল। অন্তর্বর্তী সরকারও তাদের পক্ষে রয়েছে বলেই অভিযোগ। আর সে কারণে বিরোধিতা করলেই তার বিরুদ্ধে দেগে দেওয়া হচ্ছে সন্ত্রাসবাদের তকমা। সদ্য বাংলাদেশে এক সাংবাদিক সহ একাধিক সেলেবের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। যাদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন। অভিনেত্রী শাওন আবার সম্পর্কে ওই ইউনুস সরকারের সংসদ বিষয়ক মন্ত্রকের উপদেষ্টা আসিফ নজরুলের শাশুড়ি। তবে কি বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে ওই ফ্যাসিবাদীদের দাপাদাপি, শুরু হয়েছে কণ্ঠরোধ? ওসমান হাদির ওপর হামলার বিষয়টি নিয়ে তাই প্রশ্ন উঠছে, আওয়ামী লীগের বদলার শিকার হাদি, নাকি বাংলাদেশের ভারত বিরোধী রাজনৈতিক দলগুলোর চক্রান্তের শিকার হলেন হাদি? ঘটা করে 16ই ডিসেম্বর মোহাম্মদ ইউনুস ওই বিজয় দিবস পালন করলেও যার জন্য এই বিজয় দিবস এসেছিল সেই শেখ মুজিবুর রহমানকে কেন মুছে ফেলে দিতে চাইছে বাংলাদেশ? যে মুখে নাহিদ হাসনাতরা ভারতের চাল খাচ্ছে, পেঁয়াজ খাচ্ছে, আলু খাচ্ছে, আর সেই মুখেই আবার ভারতের বিরোধিতা করছে। বিশ্বাসঘাতকতার এর চেয়ে আর বড় উদাহরণ কি হতে পারে? তবে কোনো পদক্ষেপ না নিলেও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কিন্তু কড়া নজর রাখছে ভারত। যদি এই বেয়াদবির মাত্রা আরও বৃদ্ধি পায়, মাত্রা ছাড়িয়ে যায়, তবে কিন্তু অপারেশন হতে পারে। তখন কিন্তু বলবেন না যে এক হাতে তালি বাজে না, কারণ তখন হাতও থাকবে ভারতের আর হাততালিও দেবে ভারতবাসীরা। কথাটা মনে রাখবেন। আজ এ পর্যন্তই, নমস্কার।